গত ক্লাসে যেন আমরা কি নিয়ে আলোচনা করেছিলাম, 1 2 3 4 5 5টা টুল নিয়ে আলোচনা করেছিলাম, তাই না? টেক্সট টুলের ব্যাপারটা পরে দেখানোর কথা বলছিলাম, যে টেক্সট টুলটা আমরা পরে দেখব, কারণ টেক্সট টুলের ভিতরে আরও কিছু অপশন আছে। এখন আমরা যদি টেক্সট টুলটা দেখি যে আসলে টেক্সট টুলে কি কি কাজ আছে, ঠিক আছে? এটা হচ্ছে ভাইয়া নর্মালি যে টাইপটা করি আমরা, ঠিক আছে? এটা হচ্ছে নর্মাল যে টাইপ করি এটা। আর এটা বড় বানানোর, এটা ছোট আছে, আমার দরকার হচ্ছে একটু বড়। শিফট ওয়াল বাটন চাইপা এখানে আগে ক্লিক করব এই যে সিলেকশন টুল থেকে, এরপর শিফট ওয়াল একসাথে চাইপা বড় করব, ও রেশিও অনুযায়ী বড় হবে, ঠিক আছে? তো এটা হচ্ছে যে আমার নর্মালি টাইপ করার জন্য হচ্ছে এই সিস্টেমটা। এরপরে আরেকটা আছে, দেখেন এটা এটা সাধারণত এই জিনিসটা সাধারণত আসলে অত কাজে লাগে না আমাদের, কিন্তু এটা এটা কাজে লাগে, এটা অনেক কাজে লাগে। যেমন সাপোজ মনে করেন যে আমি যদি এখানে একটু সার্চ দিই, রাউন্ড লোগো, আমি যদি একটু সার্চ দিই, দেখেন এখানে কিন্তু একটা লোগো আছে। আমরা যদি এই লোগোটাকে করতে চাই, এই লোগোটাকে যদি আমরা সেম টু সেম করতে চাই, তাহলে দেখেন এই এই টুলসটা কিন্তু, এই টুলসের ব্যবহার কিন্তু আমাদের দরকার। আমি এটাকে আনছি, আনার পর কন্ট্রোল ভি দিছি, এবার কন্ট্রোল 2 দিয়ে এটাকে লক করে ফেলাইলাম, ঠিক আছে? এখন আমরা এই যে এখানে যাব, এখানে গিয়ে এই যে ইলিপস টুল, হ্যাঁ, ইলিপস টুলটা নেব। এই মিডল বরাবর একটু যাই, আনুমানিক একটা মিডল ধারণা করি। শিফট ওয়াল্ট একসাথে চাইপা এই ইলিপস টুল আর মাউস ড্র্যাগ করবো এভাবে, হ্যাঁ। দেখেন আমার কিন্তু একটা সার্কেল নেওয়া হয়েছে, তাই না? ব্যাস, এখন এটা ফিল কালারে আছে, আমরা স্টক করে দেবো। এই যে এখান থেকে এটাকে ক্লিক করে আমরা স্টক নিতে পারি, আবার কন্ট্রোল জেড দিয়ে পুনরায় ফিরে যাই, আবারই শিফট এক্স করলেও এটা ফিল কালার স্টকে চলে যাবে, স্টক কালার ফিলে চলে আসবে। তার মানে স্টকে কোনো কালার ছিল না, ছিল ফিলে, ফিলেরটা স্টকে চলে আসছে, ঠিক আছে? এখন দেখেন এটা কিন্তু একটু মোটা, এই যেটা আছে এটা মোটা, আর আমি যেটা নিচ্ছি এটা চিকুন। আমরা এখান থেকে স্টক বাড়াই দেবো, ওকে ফাইন, আমরা এতটুকুই রাখি, হ্যাঁ। এখন আমি এটাকে ধরবো, সিলেকশন টুল থেকে ধরলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, মানে যেখান থেকে কপি করছি ওখানেই একটা কপি হয়েছে, মানে এখানে কিন্তু দুইটা। এখন যদি আমি দেখি এখানে, দেখেন এই একটা আর এই একটা, তাই না? তো এখানে যেহেতু দুইটা, আমরা একটাকে কন্ট্রোল 3 দিয়ে হাইড করে ফেলাই, অথবা কন্ট্রোল 3 দিয়ে হাইড করবো না, সরি, আমরা কন্ট্রোল জেড দিই। আমরা এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিছি, এখন আবার এই শিফট ওয়াল বাটন চাইবে একটু ছোট করবে, এই যে ছোট করলাম, ওকে। এখন আমাদের কিন্তু এখান থেকে কাটা আছে, তাই না? লোগোটা কিন্তু এখান থেকে কাটা আছে, তো সেই এই কাটার জন্য আমরা এখান থেকে কন্ট্রোল আর চাপ, কন্ট্রোল আর চাপে এগুলো হচ্ছে রোলার চলে আসছে, দেখছেন? দেখেন এখানে কিন্তু আগের রোলার ছিল না, এখন আমি কন্ট্রোল আর চাপছি, রোলার চলে আসছে। এখন রোলার দিয়ে আমি এখানে মেজারমেন্ট করব, এখানে মেজারমেন্ট করব যে কোথায় কোথায় কাটিং হবে, হ্যাঁ। তো আমরা এইখানে কাটিং আছে মেবি, এই যে এই রোলারটা টান দিয়ে এখানে নিয়ে আসলাম, ব্যাস। আবার এখান থেকে আবার এইখানে আর একটা কাটিং আছে, আবার এই রোলার একটা আইনে এখানে দিয়ে যান। এখন আমার এখানে কাটিং, এখানে কাটিং, এখানে কাটিং, এখানে কাটিং, এই 4টা কাটিং, তাই না? এখন এই কাটিং করার কিন্তু অনেকগুলো সিস্টেম আছে, আমি আজকে একটা সিস্টেম দেখাই, সেটা হচ্ছে আমরা এই যে দেখেন ইরেজার টুল, তাই না? ইরেজার টুলটা যখন আমি চাইপে ধরছি তখন কিন্তু এখানে আরও কিছু অপশন আছে, হ্যাঁ। ইরেজার টুল যখন চাইপে ধরছি তখন আমাকে কিন্তু এখানে সিজার টুল দিচ্ছে, হ্যাঁ। সিজার টুলটা কি, সিজারের কাজ কি, সিজারের কাজ কি, আমরা সিজার দিয়ে কি করি, কোনো কিছু কাটি, তাই না? এই যে আমরা এখানে যাব, এই যে একটা ক্লিক করলাম, এটা কেটে গেল, হ্যাঁ। এখন আমরা আমাদের এখান থেকে কাটা উচিত, তাই না? এখানে একটা ক্লিক করলাম, এখানেও কেটে গেল। এখন আমি এটাকে কি দিয়ে ধরবো, কাটা তো শেষ, আমি ধরবো কি দিয়ে? সিলেকশন টুল দিয়ে, এই যে সিলেকশন টুল দিয়ে আমি এটাকে ধরবো, সিলেকশন টুল দিয়ে ধরলাম। এখন আমার এটার তো দরকার নেই, তা কি করব আমি? ডিলিট করে দেবো, ওকে ফাইন, ডিলিট করে দিলাম। আবারই আমরা সিজার টুলে গেলাম, হ্যাঁ, এই যে এখান থেকে কেটে ফেলাইলাম, এখানে গিয়ে এখান থেকেও কেটে ফেলাইলাম,
আচ্ছা, আমরা এটা কাটার আগে আরেকটা জিনিস রাখি, এইটা কাটার আগে আরেকটা কপি রাইখা দিই। এটা কাটার আগে আমার যে এখানে একটা লেখা হবে না, লেখার জন্য একটা রাউন্ড দরকার, তাই না? তো এর জন্য আমরা কন্ট্রোল সি কন্ট্রোল এফ, তার মানে একটা ছিল আর একটা হয়েছে এখানে, তাই না? এটাকে অল্ট আর শিফট বাটন চাইপে একটু বড় করে এখানে রাইখে দিলাম। এটাকে আমরা কাটবো না, কারণ এটার উপর আমরা লিখবো, ঠিক আছে? কাটবো হচ্ছে ভিতরেরটা। সিজার টুলে গেলাম, আবারই কাটিং করলাম। ওকে, এখানে গেলাম, এখানে কাটিং করলাম, এইটার এখান থেকে কাটিং করা দরকার, এখানে গেলাম, এখানে গেলাম, ঠিক আছে? তো এখন কিন্তু আমার সব কাটা হয়ে গেছে, তাই না? আমি এই ভি টুল থেকে, সিলেকশন টুল থেকে এগুলোকে সব ডিলিট করে দেব। এই যে ডিলিট করে দিচ্ছি। এখন এখন আমার এখানে কিন্তু এই লেখাটা দরকার, তাই না? তো এখানে কি লেখা আছে, আমি যদি এটাকে একটু কন্ট্রোল 3 দিয়ে হাইড করে ফেলাই, কন্ট্রোল 3 দিয়ে হাইড করে ফেলাইছি। এখন এখানে কি লেখা আছে, DRBECOE। আমার এখানে যে ইনফরমেশনগুলো লেখার, এগুলো কিন্তু আমি লিখলাম, ঠিক আছে? এখন আমি কন্ট্রোল অল্টার 3 দিলাম, এই বৃত্তটা চলে আসছে। এই বৃত্তটার মিডল কোনটা, এই বৃত্তটার মিডল কোনটা? এটা, তাই না? আর চারপাশের মিডল কোনটা? এদিকের মিডল এটা, এদিকের এটা, এটা, এটা। তা আমি এখান থেকে একটা রোলার নেব, এই যে এটাকে সিলেক্ট করা অবস্থায়, কারণ সিলেক্ট না করা অবস্থায় কিন্তু আমি রোলার নিলে এটা বুঝতে পারবো না যে এটার মিডল কোনটা, তাই না? সিলেক্ট থাকা অবস্থা আমি এখান থেকে একটা রোলার নিলাম, এই যে জাস্ট এখানে নিয়ে ছেড়ে দিলাম। ওকে, এখন আমার কাজ শেষ। এখন আমি যদি এখানে যাই, এইটা ফন্টটা একটু আলাদা আছে, যদিও আমরা এটাকে এরিয়াল করে দিই, সবগুলো ফন্ট ধরবো, বুঝলে? এখান থেকে ARIAL, এরিয়াল। ওকে, এরিয়াল করে ফেলাইলাম। মনে হচ্ছে এরিয়ালগুলো, এগুলো সব বোল্ডে আছে, তাই না? এগুলো ধরলাম এরিয়াল, এই যে রেগুলার থেকে আমরা এখানে বোল্ড করে দিলাম। ওকে, আমাদের এদিকে লেখার কাজ শেষ। এখন আমরা এইটা থেকে উপরে কি লেখা আছে, এই লেখাটা, তাই না? এটাকে কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। এখন আমি এই টাইপ টুলে যাব, টাইপ টুলে যাওয়ার পর দেখেন এই যে টাইপ অনে পাথ টুল, ঠিক আছে? এই যে এটা দিয়ে ছেড়ে দেবো। এখন এটার মিডল কোনটা, এই জায়গা, এখানে একটা ক্লিক করবো, দেখেন আমার ওই বৃত্তটা কিন্তু চলে গেছে। এখন আমি এখানে কন্ট্রোল ভি দিলাম, আমার কিন্তু একটা লেখা এখানে আসছে, কিন্তু লেখাটা হওয়া উচিত আমার এখানে, কিন্তু শুরু হয়েছে এখান থেকে। কেন শুরু হয়েছে এখান থেকে? কারণ আমি এখানে ক্লিক করছি আর এখান থেকেই শুরু হয়েছে, তার মানে এই দেখেন আমার বাম পাশ থেকেই শুরু হয়েছে লেখাটা। তা আমি যদি যদি ডান পাশ থেকে শুরু করতে যাই, তাহলে এই যে দেখেন ডান পাশ থেকে শুরু হয়েছে, তাই না? যদি আমি মিডল থেকে করতে যাই, ওকে, মিডলে দিচ্ছি, মিডল লাগছে, কিন্তু এখন এখানে চলে আসছে। এখন আমি এটাকে একটু কালার করতে পারি, যেহেতু আমি এইটা কালা, এটাও কালো, কালোর উপরে কালো আসলে ফুটতেছে না। আমি একটু কালার এখান থেকে কালার দিচ্ছি, মনে করেন যে রেড কালার দিয়ে দিচ্ছি। হ্যাঁ, রেড কালার দিচ্ছি। এখন আমাকে তো এই পজিশনে নিতে হবে এই ফন্টটাকে, তাই না? তো এর জন্য এই ফন্টের সাইজ কিন্তু এটা বড় আছে, এটা ছোট আছে। আমি এখান থেকে ফন্টের সাইজটা একটু বাড়াই। আমার মনে হচ্ছে 18 ফন্টই এটার জন্য পারফেক্ট, কিন্তু এটা উপরে উঠে গেছে। আমি কর্নার ধরে শিফট ওয়ার্ক টাইপে একটু নিচে নামাবো, এই যে। এখন দেখা যাচ্ছে যে আমার লেটারের হাইটের সাথে মিলছে, কিন্তু এদিকে স্পেসটা মিলে নেই। দেখেন এই লেটার, এই ইউ থেকে ই এর যে গ্যাপের দূরত্বটা কিন্তু 0 আছে, এই যে এখানে, ঠিক আছে? তো আমরা এখান থেকে একটু বাড়াই, দেখি এই দূরত্বটা বাড়াইলে আমার লেখার সাথে মেলে কিনা। ঠিক আছে, আমি এখানে 300 দিই, 300 একটু বেশি হয়ে গেছে। আমি যদি এখান থেকে 250 দিই, ওকে, 200 দিই, 200 দিলাম। এখন কিন্তু আমার মোটামুটি একটা
ইসে চলে আসছে। যদি আমার দরকার হয় যে আরো একটু হাইট আমি বাড়াবো, এখান থেকে এই যে দেখেন এই টেক্সট টুল থেকে 100% হাইট আছে, আমরা একটু হাইটটা বাড়াবো। দেখেন এখানে আমি ক্লিক করলে লেটারের হাইট কিন্তু বাড়তেছে, তাই না? এখন আমার দেখা যাচ্ছে আমি এই বি এর এদিকে আর একটু বাড়াই দেবো, ই এর এদিকে আর একটু বাড়াই দেবো। এখন আর আমি লেটার গ্যাপ দেবো না, আমি এখান থেকে টোটাল জিনিসটাকে একটু বড় করব। এটা হচ্ছে যে পার্সেন্টেজ, ঠিক আছে? এই পার্সেন্টেজটা বড় করবো। দেখেন এই পার্সেন্টেজটা বড় করলে কি হচ্ছে, আমার ওই লেখার উপরে যায় ওই লেখাটা পড়লো। ওকে, আমি মোটামুটি এখানে আমার কাজ শেষ, যে আমার এই উপরের কাজটা শেষ। এখন আমার নিচে কিন্তু একটা লেখা আছে, তাই না? নিচের লেখাটা আমি কিভাবে লিখবো? তো নিচের লেখাটা লেখার জন্য আমরা এটাকে একটা কপি করে হাইড করে ফেলাবো। এই যে এখানে ক্লিক করব, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, কন্ট্রোল 3, একটা হাইড হয়ে গেছে। হ্যাঁ, আর এটা হচ্ছে এক্সট্রা। তো এক্সট্রা যেখানে, সেখানে আমি এই যে রেস্টুরেন্ট লেখাটা এখানে ক্লিক করব। ওকে, ক্লিক করার পর এখন আমি এখান থেকে কন্ট্রোল সি থেকে কপি করে নেব। এরপর এই টুলসে যাব, এখানে গিয়ে এখানে ক্লিক করব, 2-3টা ক্লিক করার পর এটা হয়ে যাবে, মার্ক হয়ে যাবে। কন্ট্রোল ভি দেব। ওকে, এখন আমি এই যে ভি টুল দেখেন, এই যে এখানে সিলেকশন টুলে যাই আমি একটা ক্লিক করলাম। এখন আমার এই লেখাটা তো নিচ থেকে আসা উচিত, তাই না? এই লেখাটা তো আমার নিচ থেকে আসবে। এখন এটা আনার জন্য আমাকে এই টাইপ টুলে যাইতে হবে। টাইপ টুলে একটা ক্লিক করব, এই যে টাইপ অনে পাথ, এরপর হচ্ছে যে এই যে এখানে একটা ক্লিক করব। এখন যদি আমি একটু প্রিভিউ দেখি, হ্যাঁ দেখেন প্রিভিউতে চাপ দিয়েছি। প্রিভিউ মানে আমি এখানে যেটা করব এখানে সেটা দেখা যাবে। আমি এই যে ফ্লিপে ক্লিক করে দিলাম, এখন দেখেন আমার কিন্তু লেখাটা নিচ থেকে আসছে। আমি জাস্ট ওকে করে দেব। ওকে করে দেওয়ার পর আমরা এটাকে জাস্ট এই শিফট চাইপা 180 ডিগ্রি ঘুরে দেব। দেখেন কত ডিগ্রি ঘুরছে আমার, এই যে কিন্তু 180 কিন্তু একটা উঠছে, দেখছেন? হ্যাঁ, এখান থেকেও আমি ঘুরাইতে পারি, অথবা কন্ট্রোল জেড দিয়ে আমি এই যে দেখেন এইটাকে সিলেক্ট করা অবস্থায় এই যে রোটেট টুলে যাব। রোটেট টুলে একটা ক্লিক করব। এখন আমার এখান থেকে কিন্তু একটা অপশন দিছে। অপশনটা যদি আমি এখান থেকে একটু প্রিভিউ দেখি, আমি এখানে যদি লিখি 180 ওকে দিই এখন, ঠিক আছে? দেখেন এই যে ওকে দেওয়ার সাথে সাথে কিন্তু 180 ডিগ্রি ঘুরে গেছে। এখন আমি আবার এই যে সিলেকশন টুলে যাই, সিলেকশন টুলে গিয়ে এখন দেখেন এখান থেকে ইউ প্লাস ই এর মাঝে কিন্তু অনেক গ্যাপ, কিন্তু এখানে কিন্তু গ্যাপ নাই। আছে গ্যাপ? এখানে কিন্তু গ্যাপ নাই, এখানে নর্মাল লেখার মতো। তাহলে আমার এখান থেকে গ্যাপটা কমাই দিতে হবে, এখান থেকে গ্যাপ 0, ঠিক আছে? গ্যাপ 0 দিলাম। এখন আমার মনে হচ্ছে এই ফন্ট আর এই ফন্টটা বড় আছে সাইজে। আমি এখান থেকে 16 আছে, ওকে আমি এখান থেকে 13 করলাম। আমার মনে হচ্ছে এখন মনে হয় যে একটু মিলাই দিলে ঠিক হবে। তো এর জন্য আমি কর্নারে যাব, ওয়াল্ড শিফট বাটন চাইপে একটু বড় করব। দেখেন বড় করছি, কিন্তু এখন আমার এই দিকে বেশি বাইরে গেছে, তাই না? লাইনের মানে ইটা পার্সেন্টেজটা আমি এখান থেকে কমাই দেবো। 104% আছে, আমি এখান থেকে দেখেন এই যে কমাই দিলাম। 86% যখন দিছি তখন লেটারের উপরে লেটার বসছে ঠিক মতো। ওকে, এখন আমার এখানের এই লেখাটা কি হাইড হয়ে আছে না? হাইটটা কিভাবে হয়ে আছে আমি একটু দেখাই। এই যে আমি এখানে গেলাম, এই যে লেয়ার, ঠিক আছে? অথবা এই যে ফাংশন 7, এখান থেকে যদি আমি চাপ দিই এই যে 7-এ চলে আসছে। এখন দেখেন আমার এই লেখাটা কোথায় লক আছে। এখানে আমি যত কাজ করব সব এখানে আসবে। আমি একটা লেয়ারের ভিতরে এই কাজগুলো করছি। আমি যদি লেয়ারের এখানে ক্লিক করি, লেয়ারের ডিটেলসে, এই যে দেখেন, এখন দেখেন আমার এখানে এগুলো কি একটা চোখের মতো আছে না? তার মানে আমার সবগুলো আমি দেখতে পাচ্ছি। দেখেন এই যে লোগোটা, ঠিক আছে? এই লোগোটা আমি লক করে রাখছিলাম। দেখেন সব ডিটেলস আমি দেখতে পাচ্ছি। এই লোগোটা আমি লক করে রাখছি, এখানে একটা লকের আইকন আসছে। আর এই লোগোটাকে যদি আমি এখান থেকে চোখটাকে অফ করে দিই, দেখেন লোগোটা চলে গেছে, তাই না? লোগোটা চলে গেছে। আমি আবারই অন করছি, লোগোটা চলে আসছে। এখন দেখেন এই লেখাটাও এরকম চোখ অফ আছে। এই যে দেখেন, এই যে দেখেন এখানে জাস্ট আমি একটা ক্লিক করব, লেখাটা চলে আসছে। বুঝতে পারছেন? এখানে হচ্ছে এগুলা থাইকা যায়, হাইড হয়ে থাকে। তো আমার এই লেখাটা উঠানোর দরকার, আমি এখান থেকে উঠাইলাম। আর এই লেখাটা উঠানোর আরেকটা সিস্টেম হচ্ছে, মানে শর্টকাট যেটা, সেটা হচ্ছে কন্ট্রোল অল্টার 3। কন্ট্রোল 3 দিলে হাইড হয়ে যাবে, কন্ট্রোল অল্টার 3 দিলে আবারও পুনরায় চলে আসবে। এখন আমার এখানে কিন্তু একটু কাজ বাকি আছে, এখানে একটু কাজ বাকি আছে। হ্যাঁ, আমি যদি এখানে যাই, এই সবগুলোকে ধরে এই যে সিলেকশন টুল থেকে ধরলাম, ধরার পরে এখন আমি এখানে যাব, এই যে
এখন আমার এটা যতটুকু সাইজ আছে আমি একটু জুম করি, হ্যাঁ, জুম করি, আমি এখান থেকে কমাই দেবো। এই যে আমার ইচ্ছা মতো, মানে ওখানে যতটুকু আছে আমি অতটুকুই নেব, হ্যাঁ, এইভাবে কমাই দেবো চারিপাশ থেকে, বুঝতে পারছি? এরপর আবারই এই 21টা 2021টা আমি এদিকে দিয়ে দেবো। এখান থেকে এই সাইজটা করার জন্য এটাকে আমি কি 4 কর্নার ধরে ধরে ছোট বানাইছি না? কিন্তু এটাকে যদি আমি এই সাইজ করতে যাই, সেই ক্ষেত্রে দেখেন এটাকে ধরবো, এরপরে আইড্রপ টুলে একটা ক্লিক করব, ক্লিক করার পরে এই আইড্রপ টুলটা এটার উপর ক্লিক করব, সিলেক্ট এইটা, আইড্রপ টুলটা এটার উপর ক্লিক করবে, এটার উপর ক্লিক করলে কি হলো, এই সাইজে এটা হয়ে গেছে, বুঝতে পারছেন? এই সাইজে এটা হয়ে গেছে। এটা শুধু কালার না, এটা সাইজকেও মানে করে, বুঝছেন? এখন আমি এখান থেকে এটার উপরে এটা বসাই দিলাম, যেহেতু আমার এখানে আরো একটু আছে, ওই সাইজে নাই, আমি এখান থেকে তাই না বড় বানাই দিলাম। এই যে এখন দেখেন আমার এখানে একটু আছে, এখানে একটু আছে, এখানে একটু আছে, তাই না? আমি এর জন্য এইটাকে ধরবো, এই দুইটাকে ধরবো, ধরে গ্রুপ করব, কন্ট্রোল জি, গ্রুপের শর্টকাট কি কন্ট্রোল জি, এরপর কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কপি হইল, হ্যাঁ। এখন আমি এটাকে ধরে একটু ছোট বানাবে, এই যে ছোট বানাবে, ঠিক আছে? এখন আমার এটা কতটুকু আছে আমি অতটুকু জায়গায় গিয়ে এটাকে কাটে ফেলাবো। তো এর জন্য আমার এটাকে একটু ছোট বানানো দরকার, আমি একদম একদম ছোট বানাই ফেলাবো। এখানে 4 আছে না, আমি এখান থেকে 0.01 যখন করছি তখন কিন্তু আমার একদম চিকুন হয়ে গেছে। চিকুন কেন করছি, আমি যাতে এটা বুঝতে পারি, হ্যাঁ বুঝতে পারি। ওকে, আমি এখানে রেখে দিলাম। এখন এই যে কি দিয়ে কাটবো, সিজার টুল দিয়ে, তাই না? এই যে এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম। আমি আগে কাটি তারপরে সরাই, হ্যাঁ। এখানে ক্লিক করলাম, এখানে এখানে ক্লিক করলাম, এখানে ঠিক জায়গা মতো যদি না পড়ে ক্লিক, তখন এরকম আসবে, ঠিক আছে? দেখেন এটা কিন্তু ঠিক জায়গা মতো পড়ে না। এখন যদি আমি ঠিক জায়গা, আচ্ছা, এটা ঠিক জায়গা মতো না পড়ার জন্য আমাকে এটাকে একটু হাইড করি, ঠিক আছে? কন্ট্রোল 3 দিয়ে হাইড করি, আবার এখানে যাই। এই যে দেখেন এখন ধরছে, এতক্ষণ ওইটার উপরে ধরতেছিল, ঠিক আছে? এই যে ধরছে। এখন আমার সব কাটা হয়ে গেছে, তাই না? তাহলে আমার কাটার বাহিরে যেগুলো আছে এগুলো আমি এই যে সিলেকশন টুল থেকে ডিলিট করে দেব। ও, এটা গ্রুপ আছে মনে হয়, গ্রুপটাকে একটু আনগ্রুপ করি। আনগ্রুপ করলাম, এটাকে ডিলিট করব, এই সাইডে যেটা ডিলিট করব, এখানে ডিলিট করব, ডিলিট ডিলিট ডিলিট। এখন আমি এটাকে ধরি, সবগুলোকে একটাকে সিলেক্ট করলাম, এরপর শিফট চাইপে অন্যগুলোকে সিলেক্ট করতে হবে, না হলে শিফট ছাড়া যদি আমি অন্যগুলোকে সিলেক্ট করতে যাই তখন এটা আনসিলেক্ট হয়ে এটা সিলেক্ট হবে, ঠিক আছে? শিফট চাইপে আমি একের অধিক যখন সিলেক্ট করতে যাব তখন শিফট চাইপে সিলেক্ট করব। এই যে এখন আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, গ্রুপ করার পর কিবোর্ড থেকে আই প্রেস করলাম, আই বাটন তুলে গেলাম। এরপর জাস্ট এখানে ক্লিক করব না, কারণ এই লাইনটা এটার থেকে অনেক মোটা। আমি এখান থেকে পয়েন্ট বাড়াই দিলাম, এখান থেকে আমার মনে হয় ডেট দিলে হচ্ছে 1.5 দিলেই আনা। এখন যদি আমি এটাকে, যেহেতু আমরা এটা আঁকবো না, এটা আঁকতে গেলে অনেক সময় লাগবে, হ্যাঁ, এটা আঁকবো না, আমরা কন্ট্রোল অল্টার 2 দেব, অথবা আমরা এখান থেকে এই লোগোটাকে হাইড করে ফেলাই, এই যে হাইড করে ফেলাই। এখান থেকে কি যেন একটা হাইটে আছে, এই যে হাইট, এটাকে উঠে ফেলাইলাম। এখন এইগুলোকে ধরবো, এগুলো তো আমরা বোঝার সুবিধার জন্য কালার দিয়েছিলাম, তাই না? শিফট চাইপা সিলেক্ট করব, করার পরে আমরা এখান থেকে কালার দিয়ে দেব। কালার অপশনটা কই, কালার প্লেট শো আছে এখানে, এই যে এখান থেকে আমরা ব্ল্যাক করে দেব, এই যে ব্ল্যাক করে দিলাম। এখন যদি আমরা শিফট কন্ট্রোল শিফট এইচ চাপি, আমার পিছনের ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট আসবে, কারণ আমার এটা দেখতে অসুবিধা হচ্ছে। যদি আমার এরকম মনে হয় যে আমার এখানে দেখতে অসুবিধা হচ্ছে, তখন আমরা শিফট কন্ট্রোল এইচ, হোয়াইট ব্যাকগ্রাউন্ড দেখা যাবে। আমরা এগুলো কিন্তু কোনো প্রিন্টে আসবে না, এগুলো জাস্ট একটা মেজারমেন্ট। আমি যদি এটাকে হাইড করি, এই যে এই লকগুলো দেখেন, আমি এই গাইডগুলো কিন্তু আমি ধরতে পারতেছি না, তাই না? এগুলাও ধরা যাবে। মনে করেন আমার এই গাইডটা আরো একটু নিচে নামানো দরকার, সেই ক্ষেত্রে আমি কি করব, আমি এখান থেকে আবারই আর একটা গাইড আনবো। মনে করেন এই গাইডটা আনছি, ভুলে নিয়ে আসছি, এখন এটা ধরতে পারতেছি না, এটা ডিলিট করবো, ধরতে পারতেছি না, কি করব? তখন আমরা
এই যে রাইট বাটন ক্লিক করব, এই যে লক গাইডটা উঠে ফেলাবো। এখন এটা কিন্তু আনলক হয়ে গেছে। এই যে এখন আমি ডিলিট করে দেবো। এই যে এখন কিন্তু আমার প্রত্যেকটা লক কিন্তু ধরতেছে, ঠিক আছে? প্রত্যেকটা লক কিন্তু আমি এখান থেকে সরাইতে পারবো। এই যে এখন আমি এটাকে ধরবো, ডিলিট করে দেবো। আমার এটা মনে করেন কাজ করতেছি কিন্তু গাইডটা ধরে যাচ্ছে, ধরতে চাচ্ছে এটা কিন্তু গাইড ধরে যাচ্ছে, তখন আমি এটাকে এই যে লক করে দেবো, ঠিক আছে? তো এটা হচ্ছে এই যে টাইপ টুলের এই কাজটা, এই টাইপ অন এ পাথের যে কাজ। এরপর দেখেন এখানে ভার্টিক্যাল টাইপ আছে, হরিজন্টাল টাইপ আছে। হ্যাঁ, আমি যদি এখান থেকে একটু এই যে ক্লিক করে যদি এখানে লিখি, ঠিক আছে, দেখেন নিচের দিকে আসছে। হ্যাঁ, নিচের দিকে আসতেছে। আবার এটা কাইটা দিলাম, ডিলিট করে দিলাম। এর পরেরটা যদি ধরি, এটা ধরছিলাম, এখন যদি এটা ধরি, ও এটা হচ্ছে কোনো কিছুতে, এটা হচ্ছে এখান থেকে, ঠিক আছে? এটা হচ্ছে এরকম কিছু, মানে এরকম লাইন টাইনে যেগুলো করে এটার সাথে হচ্ছে এটার সম্পর্ক। তো টাইপ টুলে আমাদের দুইটা টাইপ বিশেষ করে বেশি কাজে লাগে, এই যে টাইপ টুল আর টাইপ অন এ পাথ টুল। হ্যাঁ, আর এই যে ভার্টিক্যাল যেটা আছে এটাও কাজে লাগে। অনেক সময় অনেক ডিজাইনে দেখা যায় যে এরকম কিছু ডিজাইন থাকে, ঠিক আছে, এরকম কিছু নাম্বারও থাকে সাজানো, তখন কিন্তু আমার এই এই টাইপ টুলটা কিন্তু দরকার আছে। বুঝতে পারছি আমরা? এখন আমরা একটু পাশের টুলে যাই। এটা এই যে টুলস, এটাকে বলে লাইন। হ্যাঁ, লাইন সিগমেন্ট টুল। এই লাইনটা কি কাজে লাগে দেখেন, এই লাইনটা কি কাজে লাগে আমি একটু দেখাই। আমরা যদি একটু আর্টবোর্ডে চলে যাই, আর্টবোর্ডে আসছি। এখন সাপোজ মনে করেন যে আমরা একটা ক্যাশ মেমো ডিজাইন করব। হ্যাঁ, একটা ক্যাশ মেমো যখন আমরা ডিজাইন করব তখন ক্যাশ মেমোর সাইজটা নিতে হবে আমাদের, তাই না? ক্যাশ মেমোর সাইজ কত আমরা জানি? সাধারণত রেগুলার যে ক্যাশ মেমোর সাইজ আমরা জানি? কেউ জানি না। আচ্ছা, ক্যাশ মেমোর সাইজটা হচ্ছে, আমি আপনাকে বলে দিচ্ছি, এদিকে থাকবে 5.5। হ্যাঁ, আর এই যে হাইটে থাকবে হচ্ছে যে 8 ইঞ্চি। এই যে দেখেন, এটাই হচ্ছে যে রেগুলার একটা স্ট্যান্ডার্ড সাইজ। এদিকে 5.5 আর এদিকে 8। তো এটা ফিল কালারে আছে, আমি স্ট্রোককে নেব। এটার জন্য শর্টকাট কি করতে হবে আমাকে? এটা ফিল কালারে আছে না, আমি স্ট্রোকে নিয়ে যাব। এর জন্য শর্টকাট কি করতে হবে? এর জন্য শর্টকাট হচ্ছে যে শিফট এক্স, মনে থাকবে? শিফট এক্স। এগুলো কিন্তু শর্টকাট কিন্তু মনে রাখবেন। হ্যাঁ, একটা জিনিস একবার না, আপনি 500 বার দেখেন কিন্তু জিনিসটা মাথায় গাইতে নেন, ঠিক আছে? একবার শিখবেন, বারবার ইউজ করতে পারবেন। একবার শিখবেন, বারবার ইউজ করতে পারবেন। কিন্তু যদি না শেখেন, আপনি বারবার শিখতে হবে। যদি না শেখেন, মানে অল্প শেখেন, তখন কিন্তু আপনাকে বারবার শিখতে হবে। কিন্তু একবার যদি আপনি ভালো করে শেখেন, তখন কিন্তু এটাকে বারবার আপনি ইউজ করতে পারবেন। বুঝছেন? তো আমি এই যে সাইজটা নিলাম। হ্যাঁ, এখন এর সময় ভিতরে কিছু ঘর থাকে না, দাগ দাগ কাটা ঘর, মনে করেন যে সিরিয়াল নাম্বার, ডিসক্রিপশন, কোয়ান্টিটি, তাই না? এর জন্য তো ঘর দরকার। এখন আমি এটা তো নিলাম, এটা হচ্ছে যে কাস্টমার সাইজটা নিলাম। তাহলে এটা কতটুকু সাইরা তারপর ভিতরে লেখা লিখতে হয়, এটা কি আমরা জানি? এটা হচ্ছে যে 0.3, সর্বনিম্ন 0.3 সাইরা তারপরে কাজ করতে হয়, মানে 0.3 ইঞ্চি। তো এটা কিভাবে ছাড়বো? আমরা এটাকে ধরবো, ধরার পরে এই যে অবজেক্টে যাব। হ্যাঁ, অবজেক্ট, পাথ, অফসেট পাথ। এখন আমি কিন্তু আপনাদের বলছিলাম যে ইলাস্ট্রেটর কিন্তু ওয়ান কাইন্ড অফ ক্যালকুলেটর, এক ধরনের। বুঝছেন? এখানে যোগ, বিয়োগ, ভাগ, গুণ সবই করা যায়, পার্সেন্টেজও করা যায়, ঠিক আছে? তো দেখেন এখান থেকে আমি 0.3 ভিতরে ছাড়বো। তো ভিতরে যেহেতু ছাড়বো, তখন কি আমার মাইনাস দিতে হবে না আগে? এই যে মাইনাস, প্লাসের চিহ্ন দেওয়া লাগে না। যখন আমি বাইরে ছাড়বো তখন প্লাসের চিহ্ন দিতে হবে না। কিন্তু যখন আমি মাইনাস করব, তখন কিন্তু আমাকে মাইনাসের চিহ্নটা দিতে হবে। আমি মাইনাসের চিহ্ন দিলাম। ভিতরে কতটুকু নেব? 0.3 ইঞ্চ, ইন্টার। দেখেন আমার কিন্তু 0.3 ইঞ্চি ভিতরে একটা বর্ডার চলে গেছে। এখন এই বর্ডারটাকে আমি এই গাইডে রূপান্তরিত করব, কারণ আমি তো এটাকে প্রিন্ট করব না, তাই না? আমরা এই গাইডে রূপান্তরিত করব। গাইডে রূপান্তরিত করার জন্য কন্ট্রোল 5 কি করতে হবে? কন্ট্রোল 5। ওকে, এখন
আমরা এখান থেকে উপরের লেখাগুলো বাদই দিলাম, উপরের লেখা আমরা লিখবো না। মনে করেন এখানে কোম্পানির নাম টাম আছে, ঠিক আছে, তারপর সিরিয়াল নাম্বার আছে, ব্যক্তির নাম আছে, হ্যাঁ, এগুলোই আছে এখানে, এগুলো আমরা লিখলাম না। না লিখে আমি শুধু লাইন টুলটা কি কাজে লাগে এটা দেখানোর জন্য আমি এটাকে করব, ঠিক আছে। এখন আমার কিন্তু নিচে একটা ঘর থাকে, কোয়ান্টিটি, ইউনিট প্রাইস, হ্যাঁ, অ্যামাউন্ট, এরকম কিছু ঘর থাকে। তো এর জন্য আমি আবার এই যে রেক্টেঙ্গেল টুলে গেলাম, রেক্টেঙ্গেল টুলে গিয়ে এখান থেকে এই যে একটা ঘর নিলাম। ঘর নিয়ে এখন আমি কি করব, ফিলে আছে, এটাকে স্টকে আনার জন্য কি করতে হবে, শিফট এক্স, হ্যাঁ, শিফট এক্স, ওকে, ঠিক আছে। এখন আমি এখান থেকে যখন আমি এখানে লিখবো তখন আমার এতটুকু একটা ঘর নিতে হবে না, এতটুকু একটা ঘর নিতে হবে তো, তাই না। তো এর জন্য আমি আবার এই যে রেক্টেঙ্গেল টুলে গেলাম, এখান থেকে একটা ঘর নিলাম। এই যে এটার ভিতরে আমি লিখবো যে ডিসক্রিপশন, তারপর হচ্ছে যে আপনার সিরিয়াল নাম্বার, কোয়ান্টিটি, তাই না। এই যে ঘরটা নিলাম, এখন ঘরটা নিলাম, আমি একটু এগুলোকে হাইড করে ফেলাই, হ্যাঁ, এই যে এখান থেকে হাইড করে ফেলাবো বোঝার জন্য। এখন আমার এখানে তো দাগ টানা দরকার, তাই না। এটা দিয়ে কি দাগ টানা যাবে, যাবে না, দুইটা চারটা দাগ হয়ে যাচ্ছে একসাথে, তাই না। এখন আমাদের এই লাইন টুলের কিন্তু প্রয়োজন। এই যে লাইন টুলে গেলাম, লাইন টুলে যাওয়ার পর এই যে এখানে ধরবে, এই এখানে ধরে মানে যেখান থেকে শুরু করব আমি এখানে ধরে জাস্ট ড্রাগ করে আমরা কিন্তু শিফট চাইপে নেবো, নাহলে কিন্তু এরকম বাঁকা হবে, হ্যাঁ, শিফট চাইপে এই যে জাস্ট এখানে এনে ছেড়ে দিলাম। তাহলে আমার এটা কি গেল, সিরিয়াল নাম্বার, তাই না। এরপরে কি আমার এখানে ডিসক্রিপশনের ঘরটা দরকার, আবার এই লাইন টুলে যাবো, লাইন টুলে যাওয়ার পর এই যে এখান থেকে আমার ডিসক্রিপশন ঘর, এই যে ডিসক্রিপশন ঘরটা আমি এখান থেকে নিলাম। অথবা আমি ডিসক্রিপশন ঘরটা পরে নিই, কারণ ডিসক্রিপশন ঘরটা তো আমাদের অনেক বড় লাগে, তাই না। এর জন্য আমি এখান থেকে আগে অ্যামাউন্ট মানে টোটাল অ্যামাউন্টের ঘর নিই, এই যে শিফট চাইপা টোটাল অ্যামাউন্টের ঘর নিছি। আমার কিন্তু বারবার লাইন টানারও দরকার নাই, আমি একবার লাইন টানছি না। এখন দেখেন এই যে সিলেকশন টুলে যাব, টোটাল অ্যামাউন্টের ঘর আছে, এখন কি ইউনিট প্রাইসের দরকার আছে এখানে, তাই না। ইউনিট প্রাইসের ঘর, এই যে ইউনিট প্রাইসের ঘর আমি এতটুকু নিলাম। এরপরে আর একটা ঘরের প্রয়োজন আছে এখানে, কোয়ান্টিটি, তাই না। আমরা এখান থেকে এই কোয়ান্টিটির ঘরটা নিলাম। এখন দেখেন আমার সিরিয়াল নাম্বার, ডিসক্রিপশন, কোয়ান্টিটি, ইউনিট প্রাইস, এরপর হচ্ছে যে টোটাল প্রাইসটা, ঠিক আছে। তাহলে এই লাইন টুলগুলো আমাদের কি কাজে লাগতেছে, এরকম কাজের ক্ষেত্রে, অনেক কাজের ক্ষেত্রে আমাদের কিন্তু লাইন টুলের কাজ চলে আসবে। তখন আমরা এই লাইন টুল, মনে করেন আমার এখানে এইভাবে একটা দাগ টানতে হবে, ওকে, আমি লাইন টুল থেকে টানিয়ে নিলাম। মানে কি কাজে ব্যবহৃত হয় এই টুলসগুলা, এই টুলসের ব্যবহার কি, এটা জানলেই কিন্তু আপনারা অটোমেটিকলি কোনো কাজ দেখলে বুঝে ফেলাইতে পারবেন যে এই টুলটা মানে এই কাজটা এই টুলসের মাধ্যমে করছে, বুঝাইতে পারছি। আচ্ছা, এখন আমরা তাহলে এখান থেকে একটু এটাকে ডিলিট করে দিই, এটাকে ডিলিট করলাম। এখন দেখেন আমি একটা রেক্টেঙ্গেল নিলাম। বাংলাদেশ ভিজিটিং কার্ডের সাইজ কত আমরা জানি, একটা ভিজিটিং কার্ডের মেজারমেন্ট কত থাকে আমরা জানি না, তাই না। আচ্ছা দেখেন আমি আপনাদের বলি, ভিজিটিং কার্ডের সাইজটা যদি আমি এখান থেকে অনলাইনে সার্চ দিই যে ভিজিটিং কার্ড সাইজ, হ্যাঁ, এই দেখেন ভিজিটিং কার্ড সাইজ, ভিজিটিং কার্ড সাইজ যদি আমি এখানে লিখি তখন অনলাইন আমাকে একটা ফিডব্যাক দেবে কি, আমি আগে থেকে বলি, অনলাইন আমাকে ফিডব্যাক দেবে কি যে 3.5/2। দেখেন আমি সার্চ দিলাম, এখন ও কিন্তু আমাকে কি দিছে, এই যে দেখেন এই যে 3.5 স্ট্যান্ডার্ড যে সাইজটা 3.5/2 দিয়েছে, হ্যাঁ। তো এটা কিন্তু আসলে বাংলাদেশের যে একটা, বাংলাদেশে কিন্তু একটা ভিজিটিং কার্ডের একটা সাইজ আছে, একটা সেটিং সাইজ আছে, হ্যাঁ, সেই সাইজটা কিন্তু আবার আলাদা। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল একটা সাইজ। যখন আপনি বাহিরের কোনো ক্লায়েন্টের জন্য একটা ভিজিটিং কার্ড ডিজাইন করবেন তখন 3.5/2, ঠিক আছে, 3.5/2-তে ডিজাইন করবেন। অথবা ক্লায়েন্ট যদি কাস্টম কোনো সাইজ দিয়ে যায় যে তুমি 3.5 না তুমি 3.45 করবা আর এদিকে 2.15 করবা, আপনাকে ওই সাইজই করতে হবে। কিন্তু ক্লায়েন্ট যদি কোনো কিছু না বলে সেক্ষেত্রে 3.5/2-তে ডিজাইন করবেন। আর বাংলাদেশে যদি কোনো ক্লায়েন্টের জন্য আপনি করেন সেই ক্ষেত্রেও আপনারা এই ডিজাইনটা করবেন অনলাইনে। আর যখন আপনি রিয়েল মানে বাস্তবে কাজ করবেন, প্রিন্ট আউটের জন্য কোনো একটা ডিজাইন করবেন, মনে করেন সাপোজ আপনারই একটা কার্ড দরকার, তখন আমি আপনাকে সাজেস্ট করব যে আপনি এই কার্ডের সাইজটা নেবেন হচ্ছে এই যে রেক্টেঙ্গেলে গেলাম, ক্লিক করলাম,
এই কার্ডের সাইজটা নেবেন 3.25, একটা ট্যাবে চাপ দেবেন নিচে আসবে, এরপর হচ্ছে যে 2। যখন আপনি নিজের জন্য করবেন যে আমি 1000 কার্ড বানাইতে চাই কিন্তু খরচ একটু কমাইয়া, তখন আপনারা এই সাইজটা নেবেন। এই সাইজটা কত আছে দেখেন, পাথফাইন্ডার গেল করে, পাথফাইন্ডার এই যে এটার সাইজ আছে কতটুকু, 3.25/2। এটা এটা করলে কি হবে, এই ছোট সাইজটা যদি আপনার 3.5/2 এর ভিতর করেন কার্ডের সাইজটা, তাহলে যদি তখন আপনার 1000 কার্ডে খরচ হবে নর্মালি হইলেও 2200 টাকা। আর যখন আপনি এই ছোট সাইজটা করবেন মানে একটু কম, 3.5 মানে 0.25 কম, এতটুকুর জন্য আপনার 1000 কার্ডে খরচ করবেন মনে করেন যে 1000 টাকা, বুঝছেন, জাস্ট শুধু অল্প একটু ছোটোর জন্য। দেখ এখন আমি এটা করলাম, এখানে কার্ডের সাইজটা আনলাম এখানে। এখন ভিজিটিং কার্ড থেকে আমরা কতটুকু ছাড়বো, ক্যাশ মেমো থেকে তো আমরা 0.03 ছাড়ছি, তাই না, 0.3 ছাড়ছি, এখান থেকে আমরা কতটুকু ছাড়বো। তো এটা সব ক্ষেত্রেই মানে এই ভিজিটিং কার্ড আপনি 3 ইঞ্চি মানে 3.5 করেন আর 3.25 করেন, যাতেই করেন, এখান থেকে আপনি ছাড়বেন হচ্ছে অবজেক্টে গিয়ে পাথ, অফসেট পাথ 0.-0.2 কতটুকু ছাড়বেন, এটা ভিজিটিং কার্ডের জন্য একদম ফিক্সড যে -0.2 এই যে ছাড়ছেন। এখন এটাকে ছাড়ার পর এটাকে কি করতে হবে, আপনার গাইড করতে হবে, Ctrl+5 গাইড করছেন। এখন গাইড দেখা যাচ্ছে না, গাইড কেন দেখা যাচ্ছে না, কারণ আমরা কিন্তু গাইড তখন হাইড করে ফেলেছিলাম। আমি এখান থেকে শো গাইডে ক্লিক করব, এই যে রাইট বাটন ক্লিক করলাম, শো গাইড, ওকে চলে এসেছে। মানে এই গাইডটা আবার এটার ভিতরে ঢুকে গেছে, আমরা এখান থেকে গাইড আনলকে ক্লিক করে এখান থেকে এগুলোকে ডিলিট করে দেবো, ব্যাস আমি এখান থেকে ডিলিট করলাম। এখন দেখেন আমার এখানে একটা ডিজাইন চাচ্ছি আমি, হ্যাঁ এখানে একটু ঢেউ 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 টাইপের একটা ডিজাইন হোক, আমি এরকমটা চাচ্ছি, তাই না। তো এর জন্য আমি এই লাইন টুলে গেলাম, ঠিক আছে, লাইন টুলে যাওয়ার পর আমরা এখান থেকে এই যে এখান থেকে একটা টান দেব, এই যে শিফট চাইপা একটা লাইন নিলাম, ঠিক আছে। এখন আমরা এই লাইনটাকে আর একটা কপি করব, ঠিক আছে, এখান থেকে কপি করে আমরা এই লাইনে মিলাই দেব। তাহলে আমার কয়টা লাইন হলো, 2টা। আমরা বাহিরের এই লাইনটাকে Ctrl+3 দিয়ে একটা হাইড করে ফেলাই, গাইডটাও চলে গেছে, গাইডটাকে আমি একটু লক করি এখান থেকে, এই যে আমরা এটাকে হাইড করে ফেলাবো, ঠিক আছে। এখন আমার এখানে আমি চাচ্ছি একটু ঢেউ ঢেউ একটা ডিজাইন হবে, যার কারণে আমি এই লাইন টুল থেকে এখানে একটা লাইন নিলাম। এখন দেখেন আমি এটাকে একটু হাইড করি, আমি এটাকে ধরলাম, এটা খেয়াল করেন, হ্যাঁ এটাকে ধরার পর আমরা এই যে ইফেক্ট দেখছেন, ইফেক্টে ক্লিক করব, ইফেক্টে ক্লিক করার পর এই যে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্মার, এখান থেকে গিয়ে আমরা এই জিগজ্যাগে যাব, জিগজ্যাগ, ঠিক আছে। জিগজ্যাগে ক্লিক করার পর আমরা জাস্ট প্রিভিউতে ক্লিক করব, এই যে প্রিভিউ। এখন দেখেন আমার কিন্তু এখান থেকে একটা এরকম একটা আসছে, কিন্তু আমি এরকম যাচ্ছি না, আমি একটু রাউন্ড টাইপের চাচ্ছি, এটা তো কোনা হয়ে যাচ্ছে, তাই না। এই যে দেখেন আমরা স্মুথে ক্লিক করলাম, এখন কিন্তু আমার এখান থেকে একটা রাউন্ড আসছে। এখন আমি এত ঢেউ চাচ্ছি না, মানে আমি একটু কাস্টমাইজ করি এখান থেকে, হ্যাঁ দেখেন ঢেউয়ের যে একটা সেটা কিন্তু কমে গেছে, তাই না। এই যে এখন আমি আর একটু বাড়াই দিতে পারি মনে হয়, এটা আবার বেশি বেড়ে গেছে, এই যে এভাবে থাকুক। আর এখান থেকে ঢেউয়ের পরিমাণটা দেখে আমি একটু বাড়ানো যায় কিনা আরো, হ্যাঁ এই যে বাড়াইছি, মানে এদিকে যদি দিই সেক্ষেত্রে বাড়বে ঢেউ, ঠিক আছে, আর এদিকে দিলে আস্তে আস্তে কমবে। তো এখানে আমি 7 দিই, 7 দিলাম, একটা ঢেউ ঢেউ চলে আসছে, ওকে। এখন আমি এখান থেকে ওকে দিলাম। এখন এই যে দেখেন আমি যদি এটা ধরি, মাঝখান থেকে একটা দাগ শো করে, তাই না। এটার জন্য আমাকে অবজেক্টে গিয়ে এই যে এক্সপান্ড করে দিতে হবে। এখন কিন্তু আমার কোনো দাগ শো করতেছে না, ঠিক আছে। এখন আমি এটাকে একটা কালার দেব, এটাকে কি কালার দেব, এই যে এখান থেকে একটা গ্রিন কালার দিই, হ্যাঁ এই যে গ্রিন কালার দিলাম, ওকে। আর এটাকেও একটা কালার দেবো, এটাকে কি কালার দেবো, এটাকে আমরা ইউলো কালার দিই, হ্যাঁ ইউলো না, একটু গ্রিনের ভিতরে একটা ইউলেশ ভাব রাখি,
এই যে মানে গ্রিনও না আবার ইয়েলো না, মানে এই যে দেখেন। এখন আমরা এখানে একটা কাজ করব, এখানে একটা কাজ করব কি, এই লাইনটাকে আমরা ধরবো এখান থেকে, ঠিক আছে? দেখেন আমি কিন্তু ধরছি, খেয়াল করে না। এখন এই যে একটা টুলস আছে ব্লেন্ড টুল, এই ব্লেন্ড টুলে একটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন, এখানে নেওয়ার সাথে সাথে কি একটা স্টার আসতেছে, তাই না? স্টার আসার সাথে সাথে আমরা একটা ক্লিক করব, গেল। এরপর নিচে দেখেন এখানে আসার সাথে সাথে একটা প্লাস আসতেছে, আমরা প্লাসে একটা ক্লিক করব। আমার এখানে কিন্তু একটা শেপ চলে আসছে, তাই না? এখন এই শেপটা যদি আমি একটু আরো একটু পাতলা চাই, এখানে ডাবল ক্লিক করব, প্রিভিউতে ক্লিক করব, এখান থেকে এই যে স্টেপে যাব। এখন দেখেন আমি যদি এখান থেকে কমাই, দেখেন আমি যদি এখান থেকে আরো কমাই দেখবেন যে ওখানেও কমে গেছে। দেখেন, দেখছেন পাতগুলো কিভাবে বেশি হয়েছে? এই যে দেখেন এখন একটা আছে, তার মানে মিডলে একটা আছে। আমি যদি এখান থেকে এরকম বাড়াইতে থাকি, এখানে একটার সাথে একটা মিলে একটা মানে একটা অন্যরকম একটা শেপ চলে আসছে, তাই না? তো আমি চাচ্ছি এইভাবে থাকুক, একটু হালকা একটু হোয়াইটের ভাব থাকুক এখানে, তাই না? এরকম থাকুক। ওকে, আমি এখান থেকে ওকে দিয়ে দেব। এখন আমরা যেটাকে হাইড করে রাখছিলাম ভিজিটিং কার্ডের সাইজটা, এইটাকে কন্ট্রোল অল্টার টাইপার 3 দিয়ে এটাকে নিয়ে আসবো। এখন আমি এটাকে করলাম, এই যে দেখেন আমার কিন্তু এখানে কিন্তু একটা ভিজিটিং কার্ডের কিন্তু একটা নিচে একটা শেপ চলে আসছে। ওকে, এখন আমি যদি এই গাইডগুলোকে একটু শো করে, আমি চাইলে এটাকে কিন্তু আর একটু টাইনে দিতে পারি উপরের দিকে। এই যে এটাকে টাইনে দিলাম, তো আমার মনে হচ্ছে এখানে ফাঁকাটা আসলে অতটা ভালো লাগতেছে না। আমি এটাকে ধরে আবার যাই, এখান থেকে যাই, এটাকে আরো বাড়াই দিই। হ্যাঁ, এই যে এভাবে দিই, ব্যাস এভাবে দিলাম। এখন আমরা যদি এখানে নাম লিখতে চাই, যে ব্যক্তির নাম, ঠিক আছে, মনে করেন যে এখানে ডট দেখেন এখন যদি আমি এখানে একটা নাম বসাইতে চাই, সেক্ষেত্রে নামটা কিন্তু আমরা একটু অন্য ফন্টে দিতে পারি। আমরা নামটা কি ফন্টে দেবো, আমরা এখান থেকে লেয়ারটাকে কাইটা দিই, নামটাকে মনে করেন আমি মনোটাইপ দিতে পারি। হ্যাঁ, মনোটাইপ, এই যে মনোটাইপ দিতে পারি। তো যেহেতু আমি মনোটাইপ দিব, তখন কিন্তু মনোটাইপের সাইজটা একটু বড় বানাবো। এখানে মনোটাইপ ফন্টটা কিন্তু একটু ছোট লাগে, এটা 15 ফন্টে দেওয়ার চেষ্টা করব। এখানে দেখেন লাইনের স্পেস কিন্তু কম আছে, 74% আছে, আমরা এটাকে 100% করবো। হ্যাঁ, করার পর এখন আমরা যে এই যে গাইডটা নিছি, দেখেন এই গাইডের বাইরে কিন্তু আমার ডিজাইন যাবে, কিন্তু টেক্সট কিন্তু যাবে না। টেক্সট গেলে কিন্তু সেটা খারাপ লাগবে, ঠিক আছে? আমরা এই যে দিলাম, এখানে বসাইলাম। ওকে, এখন আমার এর কিন্তু ডিজিগনেশন লিখতে হবে, তাই না? এনার ডিজিগনেশন কি? এনার ডিজিগনেশন মনে করেন ইনি এই কোম্পানির প্রোপাইটার। এখন প্রোপাইটারটা আমি সেম ফন্টে রাখবো না, এটাকে আমরা এরিয়াল দিয়ে দেবো। এই যে এরিয়াল রেগুলারটা দেবো, রেগুলারই আছে, কিন্তু আমাদের ফন্ট সাইজটা কমাবো। সাইজটা কত রাখবো আমরা? 9 ফন্টে রাখবো, ঠিক আছে? কত ফন্টে রাখবো? 9 ফন্টে রাখবো। আমরা এটাকে এখান থেকে যাই এখানে মিশাই দিই, এই যে মিশাই দিলাম। ওকে, এখন আমার তো আরো ইনফরমেশনের দরকার আছে, তাই না? আরো ইনফরমেশন দরকার আছে না? এখন মনে করেন যে আমি আব্দুল্লাহ অটোকার নামে কোনো লোগো আছে অনলাইনে? সার্চ দিছি তো। দেখেন এখানে কিন্তু একটা নাম চলে আসছে, কোম্পানির নাম আব্দুল্লাহ অটো কার হাউস, ঠিক আছে? আমরা এটাই কভার করে, আমরা একটা কোম্পানির নাম তো দিতে হবে এখানে, তাই না? কন্ট্রোল ভি দিলাম,
এখন আমাদের দেখেন, আমাদের এই আব্দুল্লাহর এ বড় হওয়া উচিত ছিল না, অটোর এ বড় হওয়া উচিত ছিল, সি এর কারের সি বড় হওয়া উচিত ছিল, কিন্তু আমি দিই নাই। এখন আমি কি আবার এটা মুইসে লিখবো? না, আমরা এই ভুলটা করব না। আমরা এখান থেকে টাইপে যাব, টাইপে গিয়ে এখান থেকে চেঞ্জ কেস, এখান থেকে টাইটেল কেসে ক্লিক করব। ওকে, দেখেন প্রত্যেকটার ওয়ার্ডের প্রথম ইটা কিন্তু বড় হয়ে গেছে। এখন আমরা এটাকে আমরা এখান থেকে 14 ফন্টে রাখবো। এখন 14 ফন্ট কিন্তু অনেক বড়, অথচ এটা কিন্তু 15 ফন্টে আছে, তাই না? এর জন্য আমি বলছি এটাকে একটু বড় দেবেন। সাধারণত অন্য কোনো ফন্টে দিলে এই নামটা সর্বোচ্চ 12 ফন্টে দিবেন, 10-12 ফন্টের ভিতরে রাখবেন, হ্যাঁ, 11-12 ফন্টের ভিতরে রাখবেন। আর এটা 9 ফন্টের বেশি দেবেন না। আর এখান থেকে এটা যেহেতু অনেক বড় হয়ে যাচ্ছে, আমরা এখান থেকে 12 ফন্টে দিই। ওকে, 12 ফন্টে দিলাম। এবার এই ফন্টটাকে চেঞ্জ করব। এখান থেকে মনে করেন যে আমরা ক্যালিবারি দেবো, CALI, এই যে ক্যালিবারি বোল্ড দিলাম। এখন এটাকে একটু এদিকে, না, ফন্টের নামটা মুখস্থ থাকা লাগবে এরকম কোনো মানে সূত্র না, কিন্তু যখন আপনি কাজ করতে যাবেন তখন দেখবেন যে আপনার অনেক ফন্টের নাম মুখস্থ হয়ে যাবে। হ্যাঁ, অনেক ফন্ট দেখলেই আপনি বুঝতে পারবেন যে এই ফন্টটার নাম এইটা। আর কোনো ফন্টের নাম যদি না জানেন, সেক্ষেত্রে আমি একটা সিস্টেম শিখাই দেবো। আশা করি যে কোনো ফন্ট আপনারা এখান থেকে বের করতে পারবেন। তো আমরা এই ফন্টটাকে একটু, যেহেতু বড় হয়ে গেছে, আমরা এটাকে এখান থেকে একটু পার্সেন্টেজ কমাই দিতে পারি। অথবা আমি চাচ্ছি কোম্পানির পুরো নামটা ক্যাপিটালে হোক। হ্যাঁ, এখন কি আমার এটা আবারই কাইটা ক্যাপিটাল করা সম্ভব? না, আমি ক্যাপিটাল সম্ভব অবশ্যই, কিন্তু সময়ের প্রয়োজন। আমার এত সময় নাই। আমি এখান থেকে এই যে আপার কেসে ক্লিক করব, আমার পুরো নামটা কি ক্যাপিটাল হয়ে গেল। এখন এখান থেকে আমি একটু পার্সেন্টেজ কমাই দিই। আমি এখান থেকে 100% আছে, আমি 80% দিলাম। ওকে, 80% দেওয়ার পর আমি এটাকে একটু এটার কালারটাকে চেঞ্জ করে দেবো। এটা কালারটাকে গ্রিন রাখবো, এই কালারই রাখি, নিচে যে কালার, এই কালারটাই দিয়ে দিই এখান থেকে। ওকে, দিয়ে দিলাম। ঠিক আছে, এখন আমি এখান থেকে একটা আন্ডারলাইন চাচ্ছি। আন্ডারলাইনের জন্য আমি লাইন টুল থেকেও নিতে পারি, পেন টুল থেকেও নিতে পারি। ঠিক আছে, লাইন টুল থেকে এভাবে এখানে গিয়ে এই যে শিফট টাইপে দিকে নিতে পারি। এটাও আমার হবে। আবারই এটা বাদ দিয়ে যদি আমি পেন টুল থেকে নিই, তাও আমি নিতে পারবো। ঠিক আছে, মানে কি কি টুলস থেকে নেওয়া যায় আমি সবগুলোই দেখাই দিচ্ছি। এই যে পেন টুল থেকে এখন আমি যদি এটাকে এদিকে সাইডে দিই, তখন কিন্তু আমার আবারই ক্লিক হয়ে যাচ্ছে। মনে করেন যে আমি চাচ্ছি নিচ থেকে আরেকটা লাইন হোক। হ্যাঁ, দেখেন এটা আমি লাইনটা নিলাম, আমি চাচ্ছি নিচ থেকে আরেকটা আন্ডারলাইন নিতে। দেখেন আমি এখানে ক্লিক করার সাথে সাথে এটা এখানে চলে যাচ্ছে। এটা কিভাবে সরাবেন? দেখেন, Ctrl Z দিলাম, এটা সরাবেন হচ্ছে আবারই Ctrl Z দিলাম, আবারই Ctrl Z দিলাম, এখানে দিলাম, এই যে দিলাম, শিফট চাইপে আমি সামনে দিলাম। এখন নিচে আমি আরেকটা আন্ডারলাইন দেবো, কিন্তু আমি যখন এখানে ক্লিক করবো এই লাইনটা এখানে যোগ হয়ে যাবে। এর জন্য আমি আবারই কন্ট্রোল, এখান থেকে কিবোর্ড থেকে পি প্রেস করব। পি প্রেস করছি, এটা এখান পর্যন্ত এন্ড হয়ে গেছে। ঠিক আছে, এখন আমি যদি এখানে যাই, এখানে গিয়ে আরেকটা ক্লিক করি, এখানে ক্লিক করি, তখন দেখেন আমার কিন্তু আন্ডারলাইন দুইটা চলে আসছে। ঠিক আছে, এখন আমি আন্ডারলাইনের এইটা স্টোকটা একটু কমাই দেবো, একটু মোটা বেশি। আমি এখান থেকে 0.5 দেবো, 0.5। ওকে, আর এইটার দূরত্বটা একটু কাছাকাছি নিয়ে যাব। হ্যাঁ, এই যে দূরত্ব একটু কাছাকাছি নিয়ে আমি এটাকে আপনার ব্ল্যাক করে দিচ্ছি, দুইটা আন্ডারলাইন থাকবে। ঠিক আছে, এখন কিন্তু এখানে আরও কিছু প্রয়োজন আছে, তাই না? আমি এটাকে এই যে ওয়াল বাটন চাইপে এটাকে কপি করে এখানে নিয়ে গেলাম। এখানে আমি এখানে এইটার সাইজ দেবো আমি 8 দিই। ওকে, 8 দিলাম। এখন এখানে আমার কি দরকার? ফোন নম্বর, তাই না? ফোন প্লাস, মনে করেন এটা ফোন নম্বর। এখন আমি ইন্টার দিয়ে নিচে কি দেব? ইমেল। ব্যাস, এখন আমি নিচে দিতে পারি কি, ঠিকানা দিতে পারি। ঠিক আছে, ভাটারা, ঢাকা 1212
বাংলাদেশ। ওকে, এখানে আমি চাইলে আরও অনেক কিছু অ্যাড করতে পারি। এখানে মনে করেন যে আর কি অ্যাড করতে পারি, ওয়েব www ডট, এটা দিয়ে মনে করেন যে এখানে কন্ট্রোল ভি দিলাম ডট com, ঠিক আছে। এই যে এইভাবে আমি কিন্তু অনেক কিছু অ্যাড করতে পারি। এখানে আমরা এটার সাইজটাকে একটু এখান থেকে কমাই দিতে পারি, 80% দিতে পারি না, 80% আমার খারাপ লাগে, বেশি 95% দিই। হ্যাঁ, এটা আবার এটার সাথে বেশি মিলে গেছে, আমি সবগুলোকে ধইরা এখান থেকে একটু এই যে উপরে উঠে দেবো। ওকে, এখন দেখেন এখানে কি আছে, আবদুল্লাহ অটো কার হাউস। তাহলে মনে করেন যে আমি এসি দিয়ে একটা লোগো বানাইতে পারি। হ্যাঁ, এসি দিয়ে এখানে যদি সার্চ দিই এসি লোগো, দেখেন এখানে কিন্তু আমার কিন্তু কয়েকটা লোগো চলে আসছে, তাই না। আমি এখান থেকে আমার মনে হচ্ছে কি যে এই লোগোটা আমি নিতে পারি এখান থেকে, অথবা এই লোগোটা আমি নিতে পারি। এই যে এখানে ক্লিক করলাম, অ্যাড বাটন ক্লিক করে এটাকে কপি করবেন, ঠিক আছে। অবশ্যই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নেওয়ার চেষ্টা করবেন। কপি করলাম, কেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নেবেন সেটাও আমি দেখাচ্ছি। কপি করার পর আমরা এই যে এখানে গিয়ে এটাকে ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পর এটা অনেক বড় আসছে না, আমরা এটাকে ধরে এরকম ছোটো বানাই ফেলাবো। হ্যাঁ, এখন আমরা এই দেখেন এখানে কিন্তু একটা অপশন আছে, কি আছে, ইমেজ ট্রেস, এই ক্লিক করলাম একটা। ওকে, এখন আমি এখান থেকে এখানে ক্লিক করি একটা, এখানে ক্লিক করার পর এখানে একটা ক্লিক করি অ্যাডভান্সে। এখান থেকে আমি এই যে ইগনোর হোয়াইট একটা ক্লিক করব। ওকে, ইগনোর হোয়াইট একটা ক্লিক করলাম, আমার হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে। আচ্ছা, এই যে আমরা এটাকে আনার পরে ইমেজ ট্রেস, এটার ক্লাস রেকর্ড হচ্ছে, যদিও আমি ক্লাস রেকর্ড দিয়ে দেবো সবাইকে যে ক্লাস রেকর্ড হচ্ছে। দেখেন এটাকে আনার পরে আমি ইমেজ ট্রেসে ক্লিক করছি, ক্লিক করার পরে এটার যে ডায়লগ বক্স, ইমেজ ট্রেসের একটা ডায়লগ বক্স আছে, এটা হাইটে আছে, আমি এখান থেকে ওপেন করলাম। এই যে, হ্যাঁ, এখন এই যে এখানে এটা এরকম থাকবে, এই অ্যাডভান্সের এখানে ক্লিক করে এটাকে আরও বড় বানাইতে হবে। এরপরে ইগনোর হোয়াইট, আপনি হোয়াইটটাকে ইগনোর করবেন। ওকে, ইগনোর করলেন। এখন এক্সপ্যান্ড করার পর এখন আপনি এখান থেকে আনগ্রুপ করলেন, ঠিক আছে। আনগ্রুপ করার পর আপনি এইটার দরকার নেই, আপনি এটাকে ফালাই দিলেন, এটাকে ধরলেন, এটাকে গ্রুপ করলেন। ওকে, আপনি এটাকে মাইনাস করে দিলেন। এখন আপনি এটাকে এখানে নিয়ে আসলেন। দেখেন এখন আপনার এই লোগোর কালারটা এই কালার দিতে যাচ্ছেন, কিবোর্ড থেকে আই প্রেস করবেন, ক্লিক করবেন, ওই কালার হয়ে গেল, ফিল কালারে আছে, স্ট্রোকে ছিল, আপনি ফিলে নিয়ে আসছেন, শেষ আপনার কাজ। হ্যাঁ, এখন আপনি লোগোটাকে এখানে বসাই দিতে পারেন। এই লোগোটার সাইজটা কত রাখবেন, লোগোটার সাইজটা দেখেন, আমি যদি লোগোটার সাইজটা রাখবেন 1/2 ইঞ্চি অথবা 0.4, কত রাখবেন দেখেন। আমি যদি এই যে 0.4 দিছি, এখন যদি আমি ক্লিক করি লোগোটার কি অবস্থা হয় দেখেন, ইন্টারে ক্লিক করার সাথে সাথে দেখেন লোগোটা কি চ্যাপ্টা হয়ে গেছে না। আমি কন্ট্রোল জেড দেবো, কেন চ্যাপ্টা হয়েছে দেখেন, এখানে কিন্তু এটা লিঙ্ক ছিল না। যদি আমি লিঙ্ক করি, লিঙ্ক করার পর যদি আমি এখানে ছোট বানাই 0.4, ইন্টারে ক্লিক করি, দেখেন ও গড়ে ছোট হয়ে গেছে, তাই না, গড়ে ছোট হয়ে গেছে। তো আমার মনে হচ্ছে আরো একটু বড় করা দরকার, আমি এখান থেকে 0.5 দিই। হ্যাঁ, এবার মনে হচ্ছে আমার এটা পারফেক্ট। আমি এটাকে এখানে ধরে এখানে মিলাই দেবো। হ্যাঁ, এই যে মিলাই দেবো। এখন আমি চাচ্ছি এখানে একটা জল ছাপ থাক লোগোটা। ওকে, আমি এটা লোগোটাকে একটা কপি করলাম, এই যে কপি করে এখানে রাখলাম, রাখার পর এটা সাইডে দিলাম, একটু জুম আউট করি, এই লোগোটাকে ধরলাম। এরপর যদি আমি এটাকে সিলেক্ট করতে যাই, সেই ক্ষেত্রে আমাকে কি চাইটা সিলেক্ট করতে হবে, শিফট চাইটা সিলেক্ট করতে হবে। এই যে শিফট চাইটা সিলেক্ট করলাম, এখন আমি দুটো সিলেক্ট হয়ে গেছে। এখন দেখেন আমি এই বর্ডারের উপর একটা ক্লিক করব, দেখেন মার্ক হয়ে গেছে না, এটা দুইটাই সিলেক্ট আছে কিন্তু এটাকে মার্ক করা হয়েছে, মানে এটাকে আপনার কি বলা হয়, এটাকে আমি আপনাকে দেখাই, এটাকে কি করা হয়েছে, এটাকে কি অবজেক্ট বানানো হয়েছে, অ্যালাইন টু কি অবজেক্ট। তার মানে এটাকে ধরছি আমি। এখন যদি আমি এখান থেকে মিডল করি, এইটা এই বর্ডারের মিডল হবে, যেটাকে আমি সিলেক্ট করছি, এই সিলেক্টের বর্ডারের মিডল এটা হবে। দেখেন এই যে ক্লিক করলাম, মিডলে চলে গেছে না, এই যে ক্লিক করলাম, মিডলে গেছে। এখন
জলছাপটা কি নিচে থাকা উচিত, সবার নিচে, তাই না? এটা লেখার উপরে পড়ে গেছে না, এটাকে ধরবো, ধরার পর এই যে ক্লিক করবো এই পাশে, ঠিক আছে? এই যে অ্যারেঞ্জ, এই যে সেন্ড টু ব্যাক, কোথায় দেবো? সেন্ড টু ব্যাক। সেন্ড টু ব্যাক যখন দিছি আমি, এটা নিচে চলে গেছে, দেখেন এর নিচে চলে গেছে, উপরে এই দুইটা দাগ আছে, কিন্তু এটার পার্সেন্টেজ আমাদের কমাই দিতে হবে, ঠিক আছে? অপাসিটি আমাদের কমাই দিতে হবে, নাহলে তো এটা দেখা যাচ্ছে না। এখন এই এই যেহেতু আমি এখানে একটা জলছাপ বসাবো, লোগোটা একটু বড় বানাইতে পারি। আমি এই যে দুইটা ধরে ওয়ালটা শিফট চাইপা এটাকে লোগোটাকে বড় বানাইলাম, হ্যাঁ, একটু নিচে নামাই দিই। এখন এটার অপাসিটি আমি কমাই দেবো, এই যে অপাসিটি, অপাসিটি এখান থেকে আমি সর্বোচ্চ 10 পর্যন্ত যাইতে পারবো, এর নিচে যাব না, মানে এর উপরে যাব না, তাহলে অনেক বেশি লাগবে, ঠিক আছে? আমি এখান থেকে 7 দিলাম। 7টা যদি কম লাগে আপনারা এখান থেকে 8 দিতে পারেন, কিন্তু 10-এর উপরে যাবেন না, কারণ তখন প্রেস প্রিন্টে ছাপানোর পর এটা আরও বেশি উজ্জ্বল আসে, ঠিক আছে? আমি এখানে নামের এটাকে একটা কালার দিয়ে দিতে পারি, নামের এটাকে এই যে নামটাকে সিলেক্ট করলাম, কি দিয়ে সিলেক্ট করলাম, এখান থেকে গিয়ে এখানে কয়েকটা ক্লিক করলাম, ক্লিক করার পর এই যে আই ড্রপে যাব, এই কালারটা চাচ্ছি, এই কালার একটা ক্লিক করলাম, অথবা আমি এখান থেকে ইন্ডিভিজুয়ালভাবে এটা কালার দিয়ে দিলাম, ঠিক আছে? আমার কিন্তু এখন কিন্তু একটা মোটামুটি একটা ডিজাইন কিন্তু করা হয়ে গেছে, বুঝছেন? এইভাবে করা যাবে না, প্র্যাকটিস করা যাবে না? আচ্ছা, তাহলে আমরা এরপরে দেখেন সব থেকে মানে মোস্ট ইম্পর্টেন্ট যে একটা অপশন, সেটা কিন্তু আমি আসলে এটা আগেই বলা উচিত ছিল, এটা দুইটা ক্লাস 3টে ক্লাস রানিং চলে, এখন বলতেছি। এটা হচ্ছে যে আপনি এটাকে তৈরি করলেন, এটাকে সেভ করবেন না। সেভ কিভাবে করবেন? এই যে ফাইলে যাবেন, ফাইলে যাওয়ার পর একটা আছে সেভ, আর একটা আছে সেভ অ্যাজ। সেভ আর সেভ অ্যাসের ভিতর পার্থক্যটা কি জানেন তো? দেখেন, সেভ অ্যাজ, আমি প্রথমে সেভ দেব, সেভ অ্যাজ দেব, এখন সেভ অ্যাজ দেব, দেখেন সেভ অ্যাজ দিলাম, সেভ অ্যাজ দেওয়ার পর আমি ডেস্কটপে সেভ দিই, এখানে লিখি ভিজিটিং কার্ড, ঠিক আছে? ভিজিটিং কার্ড, সেভ, হ্যাঁ, সেভ দিলাম। এই যে দেখেন এখন কি একটা অপশন আসছে আমার এখানে, ইলাস্ট্রেটর কত সিসি 17.0 ভার্সন এটা। যখন আমরা বাসায় কাজ করব তখন দেখবো যে এখানে 22, যারা 22 সফটওয়্যার দিচ্ছি তখন 22 আসবে, যারা 20 দিয়ে করি তারা 20 আসবে, ঠিক আছে? যখন আমরা নিজেদের কম্পিউটারে এই ফাইলটা রাখতে যাব তখন আমাদের এখানে যে ভার্সন আসবে ওই ভার্সনেই সেভ করব, ঠিক আছে? কিন্তু যখন আমরা এই ফাইলটা অন্য কোনো ডিভাইসে পাঠানোর চেষ্টা করব, যে অন্য কোনো ক্লায়েন্টকে দেবো, তখন আমরা এটাকে কি আউটলাইন করব, আগে আউটলাইন করার পর এখান থেকে ইলাস্ট্রেটর 10-এ সেভ দেবো, ঠিক আছে? এই যে 10-এ সেভ দিলাম, এখন এখান থেকে আমি ওকে দিলাম, এটাকে ওকে দিলাম। এখন দেখেন আমি এটাকে একটু কাটে দিই, ঠিক আছে? কেটে দিলাম, কন্ট্রোল ও মানে ওপেন, ওপেনের শর্টকাট হচ্ছে কন্ট্রোল ও, এখান থেকে ভিজিটিং কার্ড হয়ে গেল, এই যে ভিজিটিং কার্ড, ঠিক আছে? এই যে দেখেন এটাকে ওপেন করলাম, এটা ইলাস্ট্রেটর 10 দিয়ে সেভ করছি, যার কারণে আপডেট চাইতে আছে। আমি আপডেটে ক্লিক করব, ওপেনে ক্লিক করব, ইয়েস ক্লিক করব, এটা চলে আসছে, তাই না? এখন দেখেন আমি যদি কিবোর্ড থেকে একটা এম প্রেস করে এখানে একটা পাথ নিলাম, একটা রেক্টেঙ্গেল নিলাম, এখন আমি কি এটাকে আবারই সেভ অ্যাজ দেব? আবারই কি সেভ অ্যাজ দেব না সেভ দেব? সেভে দেব। সেভ অ্যাজ দিলে আবারই নতুন আরেকটা ডকুমেন্ট সেভ হবে, আমরা সেভে দেব। ওকে, এখানে তো বুঝতে পারলাম, তাই না? এখন দেখেন আমরা এটাকে অনলাইনে ছাড়বো, মনে করেন আমি একটা ডিজাইন করলাম, একটা ফেসবুকের কভার ডিজাইন করলাম, আমি যেই করি করছেন, এখন এইটাকে আপনি ফেসবুকে ছাড়বেন। ফেসবুকে ছাড়ার জন্য আপনাকে কি করতে হবে? সর্বপ্রথম ডিজাইনটা করছেন, করার পরে এই আর্টবোর্ডে নিয়ে আসবেন, আর্টবোর্ডে আনার পরে এই আর্টবোর্ডে ক্লিক করবেন, এখানে আর্টবোর্ডে ক্লিক করছেন, ওকে, এই আর্টবোর্ডটা টাইন একদম ডিজাইনের কাছাকাছি নিয়ে যাবেন। হ্যাঁ, আপনার যতটুকু আপনি মানে এটার ভিউ দেখতে চাচ্ছেন ততটুকু পরিমাণ নিয়ে যাবেন, মানে আপনি ডিজাইনটা যতটুকু দেখতে চাচ্ছেন, যে আমি সেভ দেওয়ার পর জানি এতটুকু দেখায়, বাইরের এই সাদা জায়গা না আসে, হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনি এটাকে টাইন একদম কাছাকাছি নিয়ে আসবেন। ওকে, দেখেন এই যে কাছাকাছি নিয়ে আসবেন, এই যে কাছাকাছি নিয়ে আসা হয়েছে না? এখন আপনি এই যে সিলেক্ট বাটনে একটা ক্লিক করবেন,
এখন আপনি এখান থেকে ফাইলে যাবেন, এই যে এখানে কি লেখা আছে, এক্সপোর্ট করবেন। আপনি এক্সপোর্ট করবেন কি ভার্সনে, আপনার মনে করেন জেপিজি ভার্সন দরকার, এই যে জেপিজি। আপনার পিএনজি দরকার, এই যে পিএনজি। আপনার ফটোশপের পিএইচডি দরকার, এই যে পিএইচডি। ঠিক আছে, আপনার টিপ ফাইল দরকার, এটা টিপ ফাইল। টিপ ফাইলটা হয়তো আপনারা পরিচিত না টিপ ফাইলের সাথে। টিপ ফাইলটা আমাদের যখন আমরা প্রিন্ট বড় ইকো মেশিনে প্রিন্ট করতে যাই তখন টিপ ফাইলে সেভ দিই, এটা রেজলিউশন অনেক ভালো থাকে কিন্তু ফাইল অনেক হালকা হয়ে যায়। আমরা জেপিজি চাচ্ছি, ফেসবুকে সার্ভ, ঠিক আছে। এই যে জেপিজিতে একটা ক্লিক করলাম। এখন জেপিজিটা কতটুকু হবে দেখেন, এটার বাইরেও তো আরও কিছু ডিজাইন আছে না, এদিকে গোল লোগোটুকু অঙ্কন করছি, ওগুলোও আছে। কিন্তু আমি বাইরেরটা চাচ্ছি না, আমি চাচ্ছি কি আর্টবোর্ডের ভিতরে যতটুকু আছে অতটুকু। এই জন্য ইউজ টু আর্টবোর্ডে একটা ক্লিক করব। ওকে, এখন আমি এখান থেকে ভিজিটিং কার্ড, এটাকে আমরা এখান থেকে একটা তারিখ দিয়ে দিই। আজকে কত তারিখ, 30 তারিখ নাকি, 30/5। আচ্ছা, তারিখের ভিতর আমরা কখনো এই চিহ্নটা দেব না, তারিখের ভিতরে আমরা হাইপেন দেবো। যদি এই চিহ্নটা দিই তাহলে সেভ নেবে না, ডট দিলে হবে না ডটেও মনে হয় নেবে না সেভ। আমরা হাইপেনটা দেব, কারণ এটার ভিতরে কিছু প্রোগ্রাম আছে যার কারণে হচ্ছে যে ওরা এই তারিখের চিহ্ন থাকলে ওরা আর এটা সেভ নেবে না। ঠিক আছে, এই প্রোগ্রামটা। এরপর এর জন্য আমরা হাইপেন দেব। এরপর হচ্ছে আজকে 2024। ওকে, এখন এখান থেকে আমি দেখেন রেজলিউশন কত আছে, 72, তাই না। আমি ভালো রেজলিউশনের জন্য আমরা 300 নেব। ওকে, এটা 8 জিবি করতে হবে না? হ্যাঁ, যেহেতু আমি অনলাইনে সার্ভার সাথে আমি 8 জিবি করে নিলাম। প্রিন্টের জন্য হলে তো সিএমআইকে দিয়ে দিলাম। এখানে মিডিয়াম আছে, ওকে ফাইন, মিডিয়ামই থাক, কোনো সমস্যা নেই, ওকে দিয়ে দিলাম। আমার কিন্তু এটা সেভ হয়ে গেছে। এটা কই আছে, আমি যদি এখান থেকে ডেস্কটপে যাই, দেখেন আমি যদি এখান থেকে ডেস্কটপে যাই, আজকের তারিখ, আচ্ছা মনে করেন আমি এটাকে দেখি নেই, আমি দেখতে পাচ্ছি না, মানে আমি এটা খুঁজে পাচ্ছি না, এদিক খুঁজতেছি, তাই না, এদিক খুঁজতেছি, তাহলে আমি জাস্ট এখানে অনেকগুলো ফাইল, একটা ফাইল তো দেখতে পাচ্ছি, এই ফাইলটা তো দেখতে পাচ্ছি, তাই না। এখন আমি সেভ দিছি কি নামে, তারিখ। দেখেন এখান থেকে আমি সাথে সাথে এদিক চলে আসছে, ঠিক আছে। এখন যদি আমি এটাকে অন করি, আমার কিন্তু ডিজাইনটা দেখতে পাচ্ছি আমি, আর এটাকে কিন্তু আমি এখান থেকে অনলাইনেও ছাড়তে পারবো। বুঝতে পারছি? এই হচ্ছে ক্লাস, আজকে এই পর্যন্ত থাকুক। এই ক্লাসগুলো আমরা দেখব মনোযোগ দিয়ে, একবার না, 5 বার না, 10 বার দেখি, কিন্তু একবার ভালোভাবে শিখি, তাহলে আমাদের আর দেখা লাগবে না। ঠিক আছে, একবার শিখবেন, বারবার ইউজ করবেন, কিন্তু একবার যদি মানে ভালোভাবে যদি না শেখেন, প্রত্যেকবার অল্প অল্প শিখবেন, আপনি কোথাও ইউজ করতে পারবেন না। কিন্তু একবার ভালোভাবে শিখবেন, বারবার আপনি এটাকে ব্যবহার করতে পারবেন। বুঝছেন?